নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে পাঠ করব গজেন্দ্র কুমার মিত্রের একটি ছোট গল্প। গজেন্দ্র কুমার মিত্রের গল্প আমরা আমাদের এই আসরে আগে পাঠ করেছি। সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র সম্পর্কে আগে অনেক কথা বলেছি, তাই আজকে আবার নতুন করে গজেন্দ্র কুমার মিত্রের পরিচয় দিয়ে আপনাদের সময়ের অপচয় ঘটাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি গল্পের পাঠে। আসুন গল্পের পাঠ শুরু করি। গজেন্দ্র কুমার মিত্রের গল্প ফাঁদ। ভদ্রলোকের নামটা ভালোই ছিল, ব্যোমকেশ চক্রবর্তী। না, তেমন কেউ নন, নাম করার মতন নন কিছু। পোশাকি নামটাও হারিয়ে গেছে কবে। যে নামে তিনি পাড়ায় আপিসে পরিচিত, মায় শ্বশুর বাড়িতেও তাঁর যে নাম রটে গিয়েছিল, সে নাম হলো থাকোবাবু। মা নবম পুত্রকে জন্ম দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, থাকো বাবা, রেহাই দাও। সেসব পুরাতন কাহিনী। থাকোবাবুও চাকরি থেকে রিটায়ার করেছেন। ওর 4টি সন্তান, 3টি ছেলে হবার পর একটি মেয়ে হয়েছিল। সে মেয়ে বিবাহের 6 মাসের মধ্যেই মারা যায়। আর সম্পর্ক নেই। জামাই বিয়ে করেছে আবার, ছুকে গেল। থাকোবাবু এখন কি করবেন? এতকালের সক্রিয়তা থেমে থাকলে খুব খারাপ লাগে বই কি। উসকুস করছেন, গ্রামের বাড়িতে গিয়ে কিছুদিন কাটিয়ে আসবেন কিনা ভাবছেন। এমন সময় খবর এলো তাঁর জ্যাঠাইমা মরমর। এই জ্যাঠাইমাই এতকাল ওদের গ্রামের সম্পত্তি দেখাশোনা করেছিলেন। কেসের তদবির, ট্যাক্স দেওয়া এসব তিনিই দিতেন। থাকোবাবুও তাঁকে বেশি ঘাঁটাতেন না এ ব্যাপারে। ঘাঁটাবার দরকার কি? এখন মৃত্যুশয্যায় শোয়া জ্যাঠাইমা নিজেই ওঁকে ডেকে পাঠিয়েছেন। দেশের কাজকর্ম, সম্পত্তি এসব বুঝিয়ে দিতে চান। থাকোবাবু শোশব্যস্তে এবং বেশ সাগ্রহী গেলেন। মোটামুটি বুঝিয়েও দিলেন জ্যাঠাইমা, আর ঠিক পরের দিনই মারা গেলেন। শ্রাদ্ধ শান্তি থাকোবাবুই করলেন। ছেলেরা একজন এসেছিল, তারা পুরো অশৌচ পর্যন্তও থাকল না। মেজ ছেলে বললে, অফিসে বিস্তর কাজ। থাকোবাবুর মনে একটা ধিক্কার এলো। আপন মনেই বলেন, গুণধর ব্যাটা সব, এত বড় সংসার টানলুম, এ বাড়িও আমি করেছি, এখন আর আমার খবরটাও নিতে চায় না। এত সন্তান আর সংসার। একটু বিস্ময়ও জাগে। বড় ছেলেকে MA BL করেছেন, ভেবেছিলেন উকিল হবে, কিন্তু সেদিকে গেল না। এক সদাশয় বুদ্ধিমান মেয়ের বাপ এসে ছেলেটাকে বড় অফিসার করে দিলেন। সেই সঙ্গে নিজের একটি মেয়েকে থাকোবাবুর পুত্রবধূ। তাদের 2টি মেয়েও হয়ে গেছে। তা হোক, ছেলে তো বেশ গুছিয়ে বসেছে। মেজ ছেলেও চাকরি পেয়েছে, ভালোই চাকরি, 2 পয়সা হয় এমন চাকরি। বিয়েও ঠিক হয়েছে। জ্যাঠাইমা মরেই একটু দেরি হলো, তবে মনে হয় 1 বছর অপেক্ষা করবে না। ছোট ছেলেটাই অগা যাকে বলে তাই, বিয়েটাও পাশ করতে পারল না। এখন হই হল্লা করে বেড়ায় রাজাউজির মারে। যাই হোক, একটা সংসার চক্র তিনি বেঁধে দিয়েছেন, ভালোই চলবে। উনি আর সেখানে যেতে নারাজ। তাছাড়া দেশের বাড়িটা যে এমন মনোরম তা তিনি আগে বোঝেননি। বাড়িটা ছোটও নয়, 3খানা ঘর, রান্নাঘর, জলের ব্যবস্থা সব আছে। জ্যাঠাইমা মধ্যে মধ্যে সারিয়েছেন, বোঝা যায়। বেশ ভালোই বাড়ি। বাগানেও আছে অনেক জিনিস। 4টে বড় বোম্বাই আমের গাছ থেকে প্রতি বছরই বেশ কিছু ফল আসে। এছাড়া জাম, জামরুল, ডাব, নারকেল, মানে ফল ফুলুরি বলতে যা বোঝায় তাই। জ্যাঠাইমা অনেক বাড়িয়েছেন সম্পত্তি। আগে আগে লোক ধরে ফল ফুলুরি বড় বড় ঝুড়ি করে ওঁদের পাঠাতেন। তা ওঁরা তাদের 2 টাকাও কোনোদিন দেননি, কিংবা খেতেও দেননি।
জ্যাঠাইমাও পরে আর ওদিকে যেতেন না। থাকা খাওয়া, গাছগাছড়ার তোয়াজ করা সেসব কম নয়, ট্যাক্স খাজনাও তাঁকেই বইতে হতো। কেন তাদের ফলগুলি দেবেন? ঠাকুরবাবু এতদিনে সব বুঝলেন। আফসোস হলো বই কি। কলকাতায় এসে বললেন, গিন্নি, এদের তো অনেক দেখলে, এখন চলো, ওখানে বেশ আরামে থাকবে, শান্তিতে থাকবে। হ্যাঁ, তার নয়, মেজ ছেলের বিয়ে আসছে, বাচ্চা দুটো নাতনি, তাছাড়া ধরো গো কি কম ঝামেলা। আমি ওখানে জঙ্গলের মধ্যে বসে বসে শ্যালের ডাক শুনব? ঠাকুরবাবু আর কিছু বললেন না। পরের দিনই নিঃসঙ্গে চলে গেলেন। গ্রামের গাছপালা, গ্রামের ঘরবাড়িতে ক্রমশ যেন মোহগ্রস্ত হয়ে পড়লেন ঠাকুরবাবু। চুল আর কাটেন না, দাড়ি কামান না। 1 বছরের মধ্যেই তাঁর দাড়িতে গিঁট দেওয়ার মতো অবস্থা হয়েছে। মাথাতেও যেন ইচ্ছে করেই জটা পাকিয়েছেন। এতে বরং ভালো হলো, গ্রামে নাম হয়ে গেল সাধু বাবা। ভোর থেকে সারাদিনই খাটেন, তার মধ্যে দুপুরে নিজেই রান্না করে খান। যে মেয়ে ছেলেটি জ্যাঠাইমার আমলে এ বাড়িতে কাজকর্ম করত, সেই বহাল আছে। সেই তার বাড়ি থেকে দুধ এনে দেয়, ভালো দুধ। সকালে একটু খান, আর রাত্রে খই দুধ খান। ফল টল থাকলে তাও খান। সুখেই আছেন ঠাকুরবাবু। নিজের চেষ্টায় কাঠ জেলে রাঁধেন, সেই মেয়ে ছেলেটি জোগাড় দেয়। আধবয়সী মেয়ে ছেলে না, সেই সব আকর্ষণ ঠাকুরবাবুর নেই, তারও নেই। বরং ঠাকুরবাবুর মনে হয় সে একটু বেশি গম্ভীর। যাই হোক, ছ্যাবলা নয় বলেই ওর ভালো লাগে। বছর 3 কাটার পর ঠাকুরবাবু একটু ক্লান্তি বোধ করেন। দুপুরে ঘুরে এসে রান্না করতে ইচ্ছে করে না। কোনোদিন শুধু ভাত আর দুধ খান, কিংবা কোনোদিন শুধুই চিঁড়ে আনিয়ে খান। দেখে শুনে কাজের লোকটি একদিন মুখ ফুটে বলল, বাবু, আপনাকে তো বাবা বলি আমি ভালো সদ্গোত্রের মেয়ে। আমি যদি তরকারিগুলো রেঁধে দিই, আপনি শুধু ভাতটা ফুটিয়ে নেবেন, আপত্তি করবেন না বাবু। বেঁচে গেলেন ঠাকুরবাবু, সাগ্রহেই অনুমতি দেন। কাজের লোকটির নাম ভ্যামর। গোড়ায় গোড়ায় ঠাকুরবাবু বুঝতে পারতেন না, পরে বুঝলেন ওর আসল নাম ভ্রমর। ভ্রমরের একটি ছেলেও ছিল, সে কিছু করত না। কিছুদিন আগে মায়ের টাকার বাক্স ভেঙে নিয়ে পালিয়ে গেছে। ভ্রমর যে কত খাটে সেটা লক্ষ্য করেন ঠাকুরবাবু। বলতে গেলে সমস্ত সংসারটাই ধরে আছে, এমনকি গাছগাছড়ার কাজও কিছু করতে হয়। ঠাকুরবাবু ওর কাজ দেখে নিজে থেকেই মাইনে বাড়িয়ে দিয়েছেন, এখন 200 দিচ্ছেন। ভ্রমরও ওকে খুব শ্রদ্ধা করে। ক্রমে বয়স আরও বাড়ল ঠাকুরবাবুর। একদিন তিনি ভ্রমরকে বললেন, তুই আমার মেয়ের মতো, তুই ভাত টাত যা হয় রেঁধে দিস, ওই 1 পাক করে নে, বরং আমার নাতনিও খাবে। ভ্রমরও বাঁচল, ঠাকুরবাবুও। ছেলেদের মতিগতি দেখে, সবচেয়ে স্ত্রীর ব্যাপার দেখে বাড়িতে আর চিঠিপত্র দেন না। আম আর 1 ঝুড়ি ছাড়া বাকি সব ফল বিক্রি করে দেন। ইদানিং ফুল গাছেরও চাষ করেন, সব বিক্রি করেন। টাকা জমেছে। এক দিন বসে বসে হিসেব করেন। অবশ্যই নিজের কাছে বেশি টাকা রাখেন না। কাছেই একটা ব্যাংকের ব্রাঞ্চ হয়েছে, মধ্যে মধ্যে সেখানে টাকা জমা দিয়ে আসেন। আগে অত বোঝেননি, যখন বুঝলেন হাত পা কাঁপছে, তখন একদিন ভ্রমরকে বললেন, এই আমার সঙ্গে একটু চাবি টাবি দিয়ে নাতনিও চলো, আমার একটু কাজ আছে। নাতনি অর্থাৎ ভ্রমরের মেয়ে। আগে ওর দিকে অত চাইতেন না, এখন দেখেন, ভালো করে দেখেন, কে যেন লাবণ্য নাম দিয়েছিল, সেটা লাবণীতে পরিণত হয়েছে। রংটা খুব ফর্সা নয়, কিন্তু চেহারায় জলুস আছে, ছিপছিপে, অথচ ওরই মধ্যে
গোলালো গঠন, মুখখানিতে দীপ্তি আছে। বেশ মেয়েটা, বেশি কথা বলে না, দাদুর কাছে এসে দাঁড়ায় মাথা হেঁট করে। তবে ইদানিং তিনি হাসি মশকরা করেন বলে সেও হাসি তামাশা করে। ব্যাংকে হেঁটে যেতে পারলেন না। ভ্রমরকে বললেন, এখানে তো গাড়ি চলে, আজকাল রিক্সাও হয়েছে, তবে আমি বেশি চাউর করতে চাই না। তুই একটা গরুর গাড়ি আনতে পারিস? পারি, মানে চাষের কাজ করে, আবার দরকার হলে গাড়িও চালায়। তা আপনি সে গরুর গাড়ি করে যেতে পারবেন? খুব খুব, ছোটবেলায় দেশের বাড়িতে মানুষ তো। ভ্রমর জানে উনি গরুর গাড়িতে বেশিক্ষণ বসে যেতে পারবেন না, তাই কিছু খড় বিছিয়ে চাদর পেতে দিলে। ঠাকুরবাবু বললেন, সত্যি তুই ঠিক গিন্নি, আমার গিন্নি ঠিক তোর করের তুল্য নয়। ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে আড়ালে বসে কথাবার্তা সেরে ভ্রমরকে ডাকলেন। বললেন, লাবণীকেও নিয়ে আয়। তখনও অত বোঝেনি ভ্রমর। এইবার দেখলে ওখানে যেসব টাকা জমেছে তা থেকে বেশ মোটা অংশ, 15,000 টাকা, ভ্রমরকে লিখে দিলেন। বললেন, লাবণীর সঙ্গে তোর নাম জুড়ে দিচ্ছি, হঠাৎ তোর কিছু হলে টাকাটার হদিশ পাবে না। ভ্রমর তো অবাক। শুধু লাবণী বললে, এই ঠিক সাচ্চা মানুষ, খাটুনির মূল্য বুঝেছে। এরপর আর বেশি দিন থাকলেন না ঠাকুরবাবু। ভেতরে ভেতরে বুঝেছিলেন তাঁর ডাক পড়েছে। একদিন ইষ্টের নাম করতে করতেই চলে গেলেন, বলতে গেলে সজ্ঞানে। 2-3 জনকে ডেকে খবর দিয়ে কলকাতার বাড়িতে পাঠালো ভ্রমর। শুনল গিন্নি পঙ্গু হয়ে পড়েছেন, তাঁর আসার শক্তি নেই। বড় ছেলে অফিসের কাজে লন্ডনে গেছে, মাস 5 থাকার কথা। মেজ ছেলের স্ত্রী আসতে পারবে না, একটা মেয়ে হয়েছিল, আবার অনেক পরে একটা ছেলে বা মেয়ে আসছে। মেজ ছেলে এলো অফিস থেকে ছুটি নিয়ে। ছোট ছেলে সুরেশ কিছুই করে না, কেবল বন্ধুদের সঙ্গে রাজাউজির মারে। সে আর দ্বিরুক্তি করল না, খবর পেয়েই চলে এলো। দাহ হলো, সাদা কাপড় এনে পড়ল। তবে আগের মতো অত নিষ্ঠা তো এখন আশা করে না কেউ। ভালো সাদা ধুতি এবং ভালো চাদর, এও আজকাল হয়ে ওঠে না। অতঃপর কি করা উচিত, কেমনভাবে কেটে পড়বে, এইটাই মেজ ছেলের চিন্তা। তবে তার ইন্ধনে জোগাড় দিল ভ্রমর। একটা দলিল তৈরি ছিল, ভ্রমর এনে ওদের হাতে দিয়ে বললে, উনি এই বাড়ি সম্পত্তি ছোট ছেলে সুরেশকে দিয়েছেন, বলেছেন ছোট ছেলেটার কিছুই হবে না, আর অন্য ছেলেরা তো এ রাস্তা মারাবে না, সুরেশই যদি পারে এতেই তার জীবন কেটে যাবে। মেজ ছেলে বললে, তা ভালো, খুবই ভালো, তবে আর চিন্তাটা কি, আমাদের তো কিছুই করতে হবে না, আমরা তো ওর পছন্দের ছেলে নই। তা আমি চললুম, যা হোক কিছু করে শুদ্ধ হব, আমি চললুম। সুরেশ আকুলভাবে বলল, না না মেজদা, যেও না, আমি তো কিছুই জানি না, কি করব। বাধা দিয়ে মেজদা বলল, এরা আছে, এ তো সবই জানে দেখছি, মনে হয় বাবার এখানের গিন্নি। ভালো ভালো, সবই ভালো। চলে গেল মেজ ছেলে বেশ টিটকিরি দিতে দিতে। তবে ভ্রমর সত্যিই হাল ধরল। বলল, কিছু করতে হবে না ছোড়দা, শ্রাদ্ধ শান্তির টাকা উনি রেখেই গেছেন। কোন পুরোহিত ওর পছন্দ তাও বলে গেছেন। শ্রাদ্ধ ছাড়াও 7-8 হাজার টাকা রেখে গেছেন, বলেছেন ছেলেটা যদি চালিয়ে যায় এখানে বাস করে ওর আর কোনো অসুবিধা হবে না। তবু হয়তো সুরেশ অসহায় ভাবত, ভ্রমর সুকৌশলে এমন ব্যবস্থা করল, অতি নির্বিঘ্নেই শ্রাদ্ধ শান্তি চুকে গেল। এর মধ্যে অনেক হিতাকাঙ্ক্ষী এসেছিলেন কিছু হাতাবার চেষ্টায়, ভ্রমরের জন্য তাও পারল না। এসব চুকে গেলে
নিজেকে সুরেশ একটু অসহায় ভেবেছিল। কলকাতার আড্ডা, রাজা উজির মারা, থিয়েটার, সিনেমা, এর একটা মোহ আছে বই কি। উসকুস করছিল একবার ঘুরে আসবে বলে, ছুতো খুঁজছিল। সত্যি কলকাতার বাড়ি তো আর একেবারে ছেড়ে দেওয়া যায় না, সেটা তো বজায় দিতেই হবে। যাবো যাবো ভাবছে, চোখে পড়ল ভ্রমরের মেয়ে লাবণী। আগে ঝঞ্ঝাটের মধ্যে কোনো দিকে দেখেনি, লাবণীও ওইদিকে আসেনি প্রয়োজন ছাড়া। আসতে হলো ভ্রমর গাছপালার তদারক করতে গিয়ে পা মচকে গেল বলে। সুরেশ অবশ্য আগেই গিয়ে ভ্রমরকে ধরে ধরে ঘরে এনে শুইয়ে দিয়েছিল। এখানে মাস দুই থেকে মানুষটার ওপর শ্রদ্ধা বেশ একটু এসেছিল। ভ্রমরকে শুইয়ে দিয়ে ওদের বাড়ি থেকে তার লাবণীকে ডাকতে গেল। এলোও লাবণী। এর আগে একে এমনভাবে দেখেনি সুরেশ। না, কালো নয়, তবে রংটা খুব দেখার মতোও নয়, কিন্তু সমস্ত চেহারাটা দেখার মতোই। ছিপছিপে চেহারা, অথচ হাত পা বেশ একটু গোলালো, হাড় বার করা নয়, চলনের ভঙ্গিই যেন মোহ নিয়ে আসে। সবচেয়ে যেটা সুন্দর সেটা ওর চোখ। চোখে যেন কেমন মোহ সৃষ্টি হয়, দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। লাবণী এসে মাকে ভালো করে শুইয়ে দিল। কর্তাকে সর্বক্ষণ দেখাশোনা করতে হতো বলে এখানে ওর একটা ঘর বরাদ্দ করেছিলেন কর্তা, সেখানেই থাকে। লাবণী নিজেদের বাড়িতে একা থাকে, তবে সে অত ভয় ডর করতো না। কি যে একটা ওর আছে, ওর ধারণা কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। সুরেশের আর কলকাতায় যাওয়া হলো না, ইচ্ছাও নেই। শুধু দেখবে লাবণীকে, চোখ ভরে দেখবে, এই তার ইচ্ছা। শেষে আর থাকতে পারে না, ভ্রমরকে বলে, আমি যদি মানে যদি এখানেই জীবন কাটাতে হয়, একটা ঘর বাঁধা তো চাই, তা লাবণীকে দেবে? ও মা, ছি ছি, এখনো যে কালা শৌচ কাটেনি। না 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 না, এখন নয়, মানে তোমরা পছন্দ করবে কি না, মানে বলে থেমে যায়। ভ্রমর তো এই চায়, এমন সাহেবী মেজাজের মেয়ে কার হাতে দেবে সেই তো তার চিন্তা। তবে ভয় হয়, মেয়ে যে একরকম। সুরেশ একদিন ইতস্তত করে বাগানে কাজ করতে করতে বলে, লাবণী, আমাকে বিয়ে করবে? না, অতি সংক্ষিপ্তভাবে বলে কাজ করে। না, মানে আমাকে পছন্দ নয়, আমি বিয়ে করব না। কেন? সে আমি বলতে পারি না। আর কোনো কথা বলতে দিল না লাবণী, একেবারে নিজেদের ঘরে চলে গেল। সুরেশ যেন আরো অস্থির হয়ে পড়ল। কাজের জন্য লাবণীকে আসতে হয়, সে যে পাশ কাটায় সুরেশ বোঝে। চটেও যায়, সে কি এমন বিচ্ছিরি দেখতে? নেশা ভাঙও করে না, সিগারেট খেত, তাও এখানে ভালো সিগারেট পাওয়া যায় না বলে ছেড়েই দিয়েছে। শেষে বলেই ফেলল, লাবণী, আমি কি খুব খারাপ? আমাকে একেবারেই ভালো লাগে না। জানি না, বলে চলে যেতে যেতে বলে, দেখুন, আমি এখন বিয়ে করব না, করার অবস্থাও নেই। আপনি এ কথা তুলবেন না, নইলে এখানের কাজ বন্ধ করতে হবে। এমন রূঢ় ভাষা কেন? সুরেশ একটু চটে গেল। না, ওদিকে আর যাবে না। কিন্তু বেশি দিন নিস্পৃহ থাকতে পারল না। কি আছে মেয়েটার, সব ফেলে শুধু ওর চিন্তাই প্রবল হয়ে ওঠে। আবারও একদিন গাছপালা তদারকের সময় পাশে এসে দাঁড়ালো সুরেশ, বলল, লাবণী, আমি এসব, মানে যদি ঘরবাড়ি তোমাকে দিই,
আমি তোমার চাকর হয়ে থাকব? দেখুন, এসব কথা আসছেই না। আমি বিয়ে করব না। যদি মনে কোনোদিন আসে তখন এসব ভাবব। কি করবে ভেবে পায় না সুরেশ। একদিন ভ্রমরের 2 হাত ধরে বলে, তুমি ওকে একটু বলে দেখো না, আমি তো সবই ওকে দিতে চাইছি। বলতে বলতে থেমে যায়। কি বললে হবে তা যেন থই পায় না। ভ্রমর বলে, দেখুন, ও মেয়ে বড় বেয়াড়া। আমি ওকে অনেকবার বলেছি। তা বলে কি, এসব আমি জানি, এখন হুড়মুড় করে এসে পড়েছে, তারপর ফেলে চলে যাবে। তারপর বলে ভ্রমর, এই তো আর মাস তিনেক বাকি আছে, বাপের 1 বছরের ছাদ্যটা সেরে নিন। শ্রাদ্ধ শান্তি সেরে এসে ভ্রমরকে কিছু বলল না। একদিন একেবারে কাকে ধরে একখানা দলিল রেজিস্ট্রি করে এনে লাবণীর হাতে দিয়ে বলল, সমস্ত তোমার, আমি শুধু তোমার চাকর হয়ে থাকব। তবু দয়া করবে না? একটু চুপ করে থেকে লাবণী দলিলটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে নীরবে চলে গেল অন্য কাজে। আঘাতটা এবার সত্যিই লাগলো সুরেশের। কথাটা ভ্রমরের কানেও গেল। ছেঁড়া কাগজগুলোও দেখল। সেও গিয়ে লাবণীকে তিরস্কার করল। লাবণী বেশ মাথা উঁচু করেই বলল, অত টাকা দেখায় কেন? কত সম্পত্তি ওর যে অত টাকা দেখায়? বলতে বলতে অন্য কাজে চলে গেল। অন্য পুরুষ হলে ক্রুদ্ধ হতো, অধিকার মানাতো না, কিন্তু সুরেশ তা পারল না। মা বাপের ছোট ছেলে, সংসারের ব্যাপার কিছুই জানত না। বন্ধু বান্ধব নিয়ে হইচই করে কাটিয়েছে, কিন্তু সেখানেও আঘাত পেয়েছিল বই কি। বন্ধুরা একে একে অন্য কাজে লেগেছে, কারো চাকরি হয়েছে, কে ব্যবসা ধরেছে। সেই সময়ই বাবা মারা গেছেন। তারপর এই তার প্রথম প্রেম। বন্ধুরা সব যখন প্রেম করত, সুরেশ কত হাসি তামাশা করেছে, নিজেও পথে যায়নি। কেন যায়নি তাও জানে না। সেই জন্যই বোধহয় এত আঘাত লাগলো। একরকম ঝি এরা, তাদেরও এত দম্ভ। চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু সুরেশ তা পারল না। একেবারে যেন পাথর হয়ে গেল। ওর ঘরের মধ্যে দিন রাত চুপ করে বসে থাকে। খেতে দিলে খায়, তবে সে নামমাত্র। জল খাবারও খায় না। ভ্রমর এসে ধরে, একটু মুখে দেয়, বাকি পড়ে থাকে। গুম হয়ে থাকে ঘন্টার পরে ঘন্টা, মাথা হেঁট করে। শরীরটা যে 7-8 দিনে এমন খারাপ হয়ে যেতে পারে সেটা লাবণী বোঝেনি। যেদিন ভ্রমর ডেকে বললে, তুই কি তাহলে সত্যি ওকে মেরে ফেলবি? আমাকে যে তার আগে তাহলে জলে ডুবতে হয়? ওই বাবু আমার হাতে সব দিয়ে গেছে, আমি নিমক হারামি করব? মনের মধ্যে একটু অনুশোচনা যে হয়নি লাবণীর, তা নয়, তবে তার শরীর যে এতটা ভেঙে গেছে এই 7-8 দিনে, তা ভাবেনি। সেও অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর দুম দুম করে রান্নাঘর থেকে জল খাবার নিয়ে ঢুকল। ঘরে এসে বললে, এবার আমাকে জব্দ করেছ, আমি ঘাট মেনে নিচ্ছি, এখন কিছু খাও দেখিনি। তার এই সামান্য কটা কথাতেই যে সুরেশের চোখ জলে ভরে যাবে তা ভাবেনি লাবণী। ও কি, ছি, মেয়ে ছেলের মতো কাঁদতে হবে না। খাও বলছি, সব খেতে হবে, নাকি আমি খাইয়ে দেবো? আত্মসমর্পণ করল লাবণী। সুরেশ 2-4 দিন একটু সুস্থ হয়ে উঠে বলল, আমি একজনের সঙ্গে কথা কয়েছি, রেজিস্ট্রি করে নেব, তারপর বিয়ের ব্যবস্থা তোমার মা যা বলবে তাই হবে। একটু হাসল লাবণী। রেজিস্ট্রি করতে হবে না, বিয়েতে যা মা করতে চায় করুক। যদি কোনোদিন আমাকে ফেলে চলে যাও, মামলা করব না, নিজেই তোমার পথ থেকে সরে যাব। সুরেশও হাসল।
সেটা তুমি বেশ বুঝেছ। আমি তোমার পায়েই দাসখত লিখে দিয়েছি যে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHAR ASOR .org।